মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে প্রায় ২৪,০০০ কোটি টাকার দুর্নীতি এবং ৪টি এজেন্সির নাম এসেছে, বেশ কিছু রাঘব বোয়ালের নাম এসেছে। এরকম হয়তো আরও অনেকেই সিন্ডিকেটের সাথে জড়িত আছে এবং বলা হয়ে থাকে যে দুর্নীতিবাজ এজেন্সিদের সাথে কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তারাও যুক্ত থাকে এবং একটা বড় সিন্ডিকেট তৈরি হয়ে যায়। এই সিন্ডিকেটও কিন্তু আমাদের অভিবাসনের জন্য একটা বড় ক্ষত। সেখানে আসলে কী ধরনের সংস্কার দরকার, এবং আমরা জানি যে এর মধ্যে শ্বেতপত্র প্রকাশেরও বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। এই জায়গাতে আপনার ভাবনাটা কি? দেখেন, এই সিন্ডিকেটের যদি ব্যাপারটা আসে প্রথমত মালয়েশিয়া, এবং এই মালয়েশিয়ায় কিন্তু বাজারটাকে আমরা খেয়াল করছি ২০০২ সাল থেকেই, যে এক এক সময় এক একটা গ্রুপ দাঁড়িয়ে মার্কেটটাকে কন্ট্রোল করেছে। আর এটা হচ্ছে খুব কাঁচা পয়সার ব্যবসা, মানে কোনো ইনভেস্ট করতে হয় না, মানুষগুলো পেলে আপনার যদিও ২৪,০০০ কোটি টাকা না, আমার জানা মতে ১২,০০০ কোটি টাকা, নোমান ভাই আরো বেশি বলতে পারবে। শুধু এই মালয়েশিয়ার রিসেন্ট বাজারের ক্ষেত্রে ৪জন ব্যক্তির নাম আছে, কিন্তু আরেকজন ব্যক্তি আছে সে সবসময় পর্দার আড়ালে থাকে, এন্ড থ্যাঙ্কস দ্যাট সেও হয়তো রিসেন্টলি খুব অ্যারেস্ট হয়েছে। এই টোটাল ৫জন মূলত আপনার এই টোটাল মার্কেটটাকে আপনার কন্ট্রোল করেছেন। কোন প্রক্রিয়া কিভাবে এটা কন্ট্রোল করেছে এটারও নোমান ভাই উনি যদি পারেন উনি এত ডিটেলস বলতে হবে। কিন্তু এই সিন্ডিকেট ভাঙার কোনো লক্ষণ কিন্তু আমরা কখনোই কিন্তু কোনো সময় দেখি নাই আপনার এটা। এবং এই সিন্ডিকেট কিন্তু মানে কেন আমরা দেখতে পারি না, সিন্ডিকেট ভাঙতে চাইনি কেন আমরা, এবং এখন আসলে কিভাবে ভাঙা যেতে পারে? এই গ্রুপটা সবসময় সরকারের পাওয়ারের খুব কেন্দ্রবিন্দুতে থাকে, তারা খুব মানে প্রচন্ড, যেই সরকারি আসুক তার কেন্দ্রবিন্দু থাকে বলে তাদেরকে কিছু করা যায় না। বর্তমান ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কিন্তু বিভিন্ন সেক্টরে দুর্নীতিবাজ এবং সিন্ডিকেট এই বিষয়গুলোর পরিচয়গুলোকে সামনে আনার কথা বলছেন এবং তালিকা তৈরিরও কথা বলছেন। আপনার কি মনে হয় যে তাতে করে আসলে আমরা সত্যিকার অর্থে এই সেক্টরকে যারা জিম্মি করে রেখেছেন, সাধারণ প্রবাসীদের কস্টিং বেড়ে গেছে যে কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না, সেই জায়গাগুলো সুরাহা আসবে? না, এটা তো আপনার অবশ্যই এটা না চাইলেও আপনাকে করতে হবে, কিন্তু এখানে ভাবতে হবে সিন্ডিকেটের গ্রুপ আপনি কিন্তু শুধু ওই ৫জন ব্যক্তি না, এটার সাথে কিন্তু আপনার সরকারি কিন্তু অনেক আমলারা যুক্ত আছেন, কারণ তাদের নামে কিন্তু লাইসেন্স আছে, মানে বাইরের বিভিন্ন সদস্যদের সাথে কিন্তু তার শেয়ারিং কিন্তু লাইসেন্স আছে। এই একটা গ্রুপ, কিন্তু এই সিন্ডিকেটটা কিন্তু আবার মালয়েশিয়ার ফ্রন্টেও আছে। ওইখানকার যারা মালয়েশিয়াতে যারা বাংলাদেশি আছে, যারা এখানে সেটেল হয়েছে, তারা কিন্তু তাদেরই গভর্নমেন্টকে কন্ট্রোল করে তারা কিন্তু সিন্ডিকেটটা করেছে। মানে বোথ সাইডেই রয়েছে, এটা বোথ সাইডে হয়েছে। এখন এটার জন্য আসলে মানে সরকার যদি শুধু কান্ট্রি স্পেসিফিক যদি ফোকাস করে, তাহলে তার বের করা উচিত মালয়েশিয়ার ক্ষেত্রে যে কেন এই জিনিসটা হলো, এবং এই সিন্ডিকেট যেন যাতে না বের হয়, এই জন্য একটা মানে আপনার তদন্ত কমিশন করা দরকার, যে ভবিষ্যতে কোনো মার্কেট নেই কেন যাতে সিন্ডিকেট যেন না করতে পারে আপনার। আর আরেকটা জিনিস কিন্তু আপনার মাথায় রাখতে হবে, আপনাকে স্ট্রাকচারাল প্রবলেমের জায়গাটা আমি আবার আসতে চাই, সেটা হচ্ছে কি সিন্ডিকেট করার সুযোগ কিন্তু তখনই পায় যখন আপনার সাপ্লাই বেশি খুব থাকে কিন্তু ডিমান্ড যদি খুব কম থাকে। যেমন মনে করেন আমাদের কিন্তু আপনার প্রতি বছর প্রায় ২.৫ মিলিয়ন লোক কিন্তু আপনার জব মার্কেটে ঢুকে, সেই পর্যন্ত কিন্তু আমরা কিন্তু জব ক্রিয়েট করতে পারি না, কারণ আমাদের সাপ্লাইটা কিন্তু হেভি। কিন্তু আমরা যদি ডিমান্ডটা যদি দেখি, মানে যেটা মনে করেন আপনার বাইরের থেকে যে ডিমান্ডটা সেটা কিন্তু কম, যখনই আপনার দেখবেন যে কন্ট্রাক্ট খুব কম আসতেছে, মানুষ অনেক রেডি, তখনই কিন্তু সিন্ডিকেটের কনসেপ্টটা কিন্তু দাঁড়িয়ে যায়, এটাকে এক্সপ্লয়েট করে। কাজে আপনাকে কিন্তু লোকাল মার্কেটের এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে,